মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে, লোকের বাড়িঘর ভাঙচুর থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউসুফ পাঠানকে আপনি ওখান থেকে দাঁড় করিয়েছেন, তাহলে আজকে ইউসুফ বাবু কোথায় গেল? উনি তো বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট ভাইরাল হচ্ছে যে হঠাৎ করে হিন্দুত্ব জেগে উঠেছে, হঠাৎ করে আমরা সনাতনী হয়ে গেছি, তো আমরা তরোয়াল ফরোয়াল হাতে না নিয়ে, তীর ধনুক না নিলে আমাদেরকে রাম বোঝাই যাবে না। দেখা যাচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নানা রকম সাম্প্রদায়িক একটা বিদ্বেষ থেকে শুরু করে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে, এবং এই ঘটনায় যাকে অভিযুক্ত করা হচ্ছে তিনি বলাচ্ছেন যে তিনি বিজেপির দুজন ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার, বিজেপির নেতা। কি বলবেন বিষয়টা? আমি কিছুক্ষণ আগেই বললাম যে বাংলা এমন একটা জায়গা যেটা শান্তিতে বিশ্বাস রাখে। হ্যাঁ, তো আজকে এখানের মধ্যে যেই শাসক দল চলছে, আজকে শাসক দল না চাইলে তো দাঙ্গার সৃষ্টি হয় না, হতে পারে না। ইনফ্যাক্ট আপনি জোর জবরদস্তি ইউসুফ পাঠানকে আপনি ওখান থেকে দাঁড় করিয়েছেন, তাহলে আজকে ইউসুফ বাবু কোথায় গেল? উনি তো বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট ভাইরাল হচ্ছে, কোথায় আজকে দাঙ্গার সময়? আজকে কোথায় সেই প্রতিনিধি? কোথাও নেই। যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভিডিও ভাইরাল হচ্ছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই ভিডিওর অধিকাংশই অন্যান্য রাজ্যের, যেগুলোকে এই মুর্শিদাবাদের ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনা নিয়ে কি বলবেন বিষয়টা? আদানি আম্বানি নিউজ চ্যানেল, তো আপনি খবরের কাগজে অনেক আগের একটা ঘটনা আমার মনে আছে, যোগী ছবি দিয়েছে, বড় ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভারটা ইউপির ছিল না, পেপারে অ্যাড বেরিয়েছিল। হ্যাঁ, তো এই ভুলগুলো ওরা করেই থাকে। একটা ছোটোকে কী করে বড় করতে হবে, আমি তো আপনাকে বারবার একটা কথা বলছি, যদি শাসক দল না চায় দাঙ্গা হয় না, তো ওরা ব্যাস ওই দাঙ্গাটা লাগাতে চাইছে, এইটুকুনি হয়েছে আর একটু বাড়িয়ে দিই, তাহলে হয়তো কলকাতার অন্য জায়গাতে সবাই আরও রেগে টেগে গিয়ে আবার একটু দাঙ্গা হয়ে যাবে। এটাই তো মোটো। কেন আজকে নেট বন্ধ করে দিয়েছে? কেন আমরা যোগাযোগ করতে পারছি না? আমাদেরও তো অনেকে আছে ওখানে, ওরা বলছে যে ওদের কি কন্ডিশন, ওদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না কোনো কারণ ছাড়া। এই যে বললাম জয় শ্রীরামের ধ্বনি, আমি এই আপনার মিডিয়ার মাধ্যমে আমি একটাই অনুরোধ জানাবো, আমার যারা বানর সেনারা রাস্তায় আছেন, আমি ওদেরকেও বলছি, মন থেকে আমার মনে হয় রাম ভক্তি যদি আসে, এটা অনেকটা বেশি, মানে ওদের জন্য কেন, পুরো সমাজ দেশের কল্যাণ, যে ওরা একটু সীতাকে দেখুক, ভালো করে দেখুকভাবে দৃষ্টিভঙ্গি আলাদা হওয়া চাই। ওই অত্যাচার করা, ধর্ষণ করা সেইভাবে না। সীতা মানে মা সীতা রূপে পুজো করুক। ওই গান্ধীজির একটা কথা আছে না, ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। ওনার থেকে বড় রাম ভক্ত তো কেউ ছিল না, যিনি প্রাণ হারানোর সময় কিন্তু বলেছিলেন হে রাম, তাই না? আর ওনার ফেভারিট গান আপনারা জানেন, ওনার পছন্দের গান ওটা ছিল। তো আমি সেই গানের পংক্তি ধরে লাইনটা আপনাকে বললাম, তো সেই গানের লাইনও কিন্তু ঈশ্বর আল্লাহ তেরো নাম আছে। তো আমরা ওই ঈশ্বর আল্লাহকে এক জায়গায় রাখতে চাইছি, ওই দিওয়ালির আলী আর রমজানের রাম যেন একসাথে থাকে। আমরা যে সত্যনারায়ণ পুজো দিই বাড়িতে, সেটা আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, সেই সত্যনারায়ণ, সত্য পীর আর নারায়ণ মিলে সত্যনারায়ণ। বন বিবির পুজো হয়, বিবি নামটা কিন্তু মুসলমান, বন বিবি। আমরা বরাবর একটা ভাইচারার সম্পর্কে, সংস্কৃতিতে বিশ্বাসী। আমরা চাই হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ না হোক, এবং এই পশ্চিমবঙ্গে কিভাবে শান্তি বজায় থাকে, সম্প্রীতি বজায় থাকে, সেদিকে আমরাও যেরকম নজর রাখছি। আমাদের কংগ্রেস থেকে অলরেডি এরকম বার্তা গেছে। শুভেন্দু অধিকারী বলছেন যে সেকুলারিজম করতে করতে পশ্চিমবঙ্গের অবস্থা এরকম, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, তাই জন্য সেকুলারিজম নয়, হিন্দু ভাইরাল। আমাদেরকে কি ওনার থেকে শিখতে হবে? যে মানে পাকিস্তান না হলে তো আমি জানতেই পারতাম না আমি কত বড় জাতীয়তাবাদী, উনি না হলে আমরা জানতেই পারতাম না আমরা সনাতনী। আরে ও তো অধিকারী, ব্রাহ্মণ কি লোকটা, ঠিক আমিও জানি না যদিও। তো খবর নেবেন তো একটুখানি, আমি ডিটেলসে যাচ্ছি না, যে একে তো অধিকারী, আমিও তো ব্রাহ্মণ, আমরাও ছোটোবেলা থেকে পুজো আর্চা করে বড় হয়েছি তো, তাই না? এই যে সামনে নববর্ষ আসছে, নববর্ষটা কার দেন জানেন? সম্রাট আকবরের। সূর্য মাস আর চন্দ্র মাসের সমন্বয়ে এই যে নববর্ষটা সম্রাট আকবর আমাদের ভারতবর্ষের মানুষদের জন্য উপহার দিয়েছিল। আজকে সেটাতে তাহলে জামা কিনছে কেন? জিজ্ঞেস করবেন তো অধিকারীকে যে জামা কাপড় কিনেছে কিনা নববর্ষ। নাহলে বলবেন যে এখনই যাতে এটাকে বয়কট করে জামা কেনা, সব হিন্দুদের বলে দিক যে ওটা সম্রাট আকবর করেছিল, একদম কোনো জামা কাপড় কিনবে না, বলে দিতে বলুন। সেটা করবে না। আজকে রাম মন্দির করছে, সেখানে তো একটা হসপিটাল হলে বোধহয় ভালো হয়। সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক বিজেপির সাংসদ মনীষ জয়সওয়াল তিনি যুবকদের মাঝে প্রকাশ্যে তরবারি বিতরণ করছেন।
মনীষ জয়সওয়াল, দেখুন এটা আপনাকে নিশ্চয়ই এটা বুঝিয়ে দিতে হবে না। ওই যে আপনাকে বললাম একটা সময় ছিল তো যে রামনবমী শ্রীরামকৃষ্ণকে নিয়ে হতো। মনীষ জয়সওয়াল আজকে বাঙালি যদি হাতে তলোয়ার নিয়ে যেতে পারে, সে তো জয়সওয়াল। আর আপনি দেখছেন বড় বড় স্টেজে মোদিকে কি গিফট দেওয়া হচ্ছে, তীর ধনুক, তলোয়ার, রাজমুকুট পরানো হচ্ছে। দেখুন অস্ত্র তোলাটা এখন ওদের একটা ফ্যাশন শোয়ের মতো হয়ে গেছে, ফ্যাশন, যে আমরা অস্ত্র ছাড়া কথা বলতে পারি না। রামের হাতে আপনি অস্ত্র দেখেছেন কখনো? তীর ধনুক পেছনে থাকতো, সেটা দিয়ে কাকে বাঁচিয়েছিল? মা সীতাকে বাঁচিয়েছিল। এরা ওই অস্ত্র দিয়ে কাকে কি করতে চাইছে? মুসলমান ভাই বোনেদের উপর অস্ত্র তোলা, সেটাই ওদের সংস্কৃতি। সনাতনীদের রক্ষা করতে হিন্দুদের জেগে উঠতে হবে। ওই ওর মতো সনাতনী দরকার নেই, আমরা একদম ঠিকঠাক আছি, সুস্থ আছি, আমাদের মতো আমরাও তো সনাতনী, নাকি আমাদেরকে এখন মুসলিমের তালিকায় ফেলে দিচ্ছে ওই জালি হিন্দু? এখন ওদের থেকে আমাকে শিখতে হবে যে ভাই আমার ডিএনএ কী ছিল, ওদের ডিএনএ কী ছিল, জালি হিন্দু। হ্যাঁ, যে যেরকম শিয়া সুন্নি আছে সেরকম তো দেখবেন আপনি। একটা বাংলাতে কাহাবত আছে, যেই হিন্দু মুসলিম হয় সে বেশি করে গরু খায়, বুঝেছেন তো? ওরকম দেখাতে যাচ্ছে যে হঠাৎ করে হিন্দুত্ব জেগে উঠেছে, হঠাৎ করে আমরা সনাতনী হয়ে গেছি। তো আমরা তরোয়াল ফরোয়াল হাতে না নিয়ে, তীর ধনুক না নিলে আমাদেরকে রাম বোঝাই যাবে না। তো এখন উচিত কি বলুন তো, ওই যে বাদর সেনাগুলো যারা রাস্তায় আছে না, ওদের সবার লেজে একটা করে আগুন লাগিয়ে দাও। যে লেজহীন বাদরগুলোকে, লেজ তো গজাচ্ছে আস্তে আস্তে, নইলে এত দাঙ্গা ভাঙ্গা হতো না। আজকে আমাদের উচিত ওদের প্রত্যেকের লেজে আগুন লাগিয়ে দাও। কারণ ওই যে সনাতনী, মানে ওরা যেমন তীর ধনুক না হলে রাম হতে পারছে না, ওই বাদর সেনা লেজে আগুন না থাকলে বাদর হবে না, বুঝবেন কি করে? তো আমরাও চাই যে রাবণ রাজ ওই বাদর সেনারাই আগুনটা লাগিয়ে দেবো লেজে, ওরা গিয়ে মোদির রাজত্ব যেটা আছে আর কি, মানে সোনার লঙ্কা, মোদির সোনার লঙ্কাটা ওরা গিয়ে ধ্বংস করুক, এটাই আমাদের চাও। তো এই যে বিজেপির একটা দেখুন, শুভেন্দুবাবু যদি নন্দীগ্রামে মানে তৃণমূলটা না ছাড়তো, তাহলে আমরা জানতে পারতাম না যে নন্দীগ্রামের আসল কাণ্ডারিটাকে, তাই না? আপনি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কথাও শুনেছেন নিশ্চয়ই, যখন তৃণমূলে ছিল তখন নন্দীগ্রামের নায়ক, ওর মতো ভালো মানুষ নেই। আর যখনই বিজেপিতে গেল গুন্ডা বাহিনী ওর ছিল, তাই তো। তো দেখুন আমরা জানি যে মাননীয় বরাবর একটা লাশের রাজনীতি করে উঠেছে, এটা এখন থেকে না। তো আমার বক্তব্য হলো মুর্শিদাবাদ জ্বলছে, আমরা জানি মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে, লোকের বাড়িঘর ভাঙচুর থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ইতিমধ্যে কয়েকজন মারাও গেছে। তো আপনি মুর্শিদাবাদে বলছেন, তো আমি একটা কথা বলি, মুর্শিদাবাদে জিয়াগঞ্জের নাম নিশ্চয়ই শুনেছেন। ওখানে কিরিটেশ্বরী মন্দির আছে। কিরিটেশ্বরী মন্দিরের 70% জমি কিন্তু এই মুসলমান ভাইরা দিয়েছে, মুসলমানদের জমি। সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে তো নিশ্চয়ই কিছু বলার নেই। তো আজকে প্রত্যেক জায়গাতে যে বিজেপির যে থাবা বসাতেই হবে এমন কোনো কথা তো নেই। ওয়াকফ বোর্ডের মতো ছিল, আস্তে আস্তে ডিসিশন নিয়ে, সময় নিয়ে, সুন্দরভাবে এটাকে বিরোধী পক্ষের একটা সলামাস্করা নিয়ে সুন্দর করে করা যেত। একটা পরামর্শ নিয়ে বসে বিচার করে শান্তিতে কিভাবে হবে, ভারতবর্ষে শান্তিটা কী করে বজায় থাকবে, অনেকভাবে এটাকে করা যেত। কিন্তু ওই যে আমাদের 56 ইঞ্চি ছাতি, কারোর কথা শুনতে চান না। উনি তড়ি ঘড়ি 370 উঠিয়ে দিতে হবে, ওনাকে তড়ি ঘড়ি কৃষক আইন পাস করিয়ে দিতে হবে। আজকে 370 উঠিয়ে দিয়েছিলেন। আমি এই কথাটা এই কারণে টানছি, উনি তো চা বিক্রি করে উঠেছেন, পড়াশোনাটা পেটে বিদ্যে নেই, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট। কারণ যদি ওনার পেটে বিদ্যে থাকতো তাহলে উনি নিশ্চয়ই এটা জানতেন যে 1846 সালে কাশ্মীর নামক জায়গাটা ব্রিটিশ থেকে কিনেছিলেন, তাই না, রাজা গুলাব সিং। তো আজকে ওই জায়গাটা 75 লাখ টাকা তখনকার সময়। তো সেই জায়গাটা যখন কিনেছে, এটা তার নিজস্ব মানে পার্সোনাল প্রপার্টি ছিল। পরে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় বা যাই হোক, যখন স্বাধীন হয় তখন 562টা স্বাধীন রাষ্ট্র ছিল। তার মধ্যে প্রত্যেককে যখন জওয়াহরলাল নেহরুজি যখন প্রত্যেকে বলে রিপাবলিক অফ ইন্ডিয়াতে যোগদান করতে, তখন ওই সেই কাশ্মীর আর এদিকে হায়দ্রাবাদ, জুনাগড়, এই 3টে জায়গা থেকে আপত্তি ছিল। ইতিহাস তো সবাই জানে। পরবর্তী সময়ে যখন পাকিস্তান থেকে কাশ্মীর অ্যাটাকের কথা হয়, তখন ওই যখন জওয়াহর টানেল বানিয়ে সেটাকে ওই এলওসি, আপনি জানেন যে ওই যুদ্ধবিরতি যেখানে হয় সেখানে এলওসি হয়,
ইন দ্য মিন টাইম যখন কাশ্মীর ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয় তখন তার মধ্যে একটা ওই 770 চুক্তি হয়েছিল। ওই চুক্তিটাতে অন্য কিছু না, কাশ্মীরে যে ধ্বজটা ওড়ে সেটা পাকিস্তানের ধ্বজ তো নয়, সেটা কাশ্মীরের নিজস্ব ফ্ল্যাগ। কাশ্মীরের কিছু নিয়মকানুন আছে, আমাদের যেমন অ্যাসেম্বলি 5 বছরের, ওদের 6 বছরের। এই চুক্তিগুলো কয়েকটা জিনিস ছিল 370-এ। এরকম আরও ভারতবর্ষের 7টা ছোটো ছোটো রাজ্য আছে যেখানে এইরকম 370-এর মতো অনেক রকম চুক্তি আছে। তো সেটাকে রাতের অন্ধকারে বদল করে দিলাম, একটা বড় কাজ করে ফেললাম, কাশ্মীরি মেয়েরা হাতের মুঠোয় চলে এলো। হ্যাঁ, তো এই যে সবসময় একটা মুসলিম বিরোধী, দেখবেন আপনি মোগলসরাই, আমরা যে যাই মোগলসরাই, এখনও কিন্তু আমরা মোগলসরাই বলি, দীনদয়াল উপাধ্যায় স্টেশন, আরে অনেক জিনিসের নাম আছে ভাই, নাম দাও না। ওনার সব কিছুতেই মুসলিম মুসলিম গন্ধ পায়, শাহি শাহি গন্ধ পায়। তাহলে প্রথম তো ওনার যে সাকরে তো অমিত শাহ, কেমন একটা শাহি শাহি স্মেল আছে না, আপনি দেখুন গন্ধটা পাবেন মুসলিম মুসলিম। আগে ওনার নামের সারনেমটা চেঞ্জ করে আসুক, তারপরে এসে ভাষণ দিক লম্বা চড়া, তারপরে এসে আইন পাস করুক। তো অমিত শাহর নামটাকে পরিবর্তন করুক। তো ঘটনাটা সেই জায়গাতে আজকে দুই দল চাইছে দাঙ্গা হোক। আমরা গোদরার দাঙ্গাও দেখেছি, আমরা পুলওয়ামাও দেখেছি, সাম্প্রদায়িকতা কীভাবে মানে দাঙ্গা সৃষ্টি করা যায়, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে কীভাবে পাওয়ারে আসা যায় সেটা আমরা দেখেছি। এবং আমরা সেই জাতি দাঙ্গাও দেখেছি, বঙ্গভঙ্গও দেখেছি, কলকাতার দাঙ্গাও দেখেছি, যে চাইলে শেষও করা যায়, চাইলে ইগনাইটও করা যায়। তো ওইটা বাস ওই তাই হচ্ছে। মোথাবাড়ি হলো প্রথম, কোনো কারণ ছাড়া। আমাদের যিনি জেলা পরিষদ আছে ওখানে, যিনি সায়েম চৌধুরী, যিনি আমাদের কংগ্রেসের, প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলেছে আপনারা শান্ত থাকুন, আমরা শান্তিতে বিশ্বাস করি। শুভেন্দু অধিকারী বলছেন যে মোথাবাড়িতে গিয়ে তিনি স্থান পরিদর্শনে গিয়ে তিনি বলছেন যে রাষ্ট্রপতি শাসন এই পশ্চিমবঙ্গে খুব দরকার। মোথাবাড়িতে যখন ঘটনাটা ঘটে না, তখন আমি বললাম না আমাদের যে জেলা পরিষদ, তখন ওই যেরকম কোনো বিল পাস হওয়ার সময় দেখবেন মমতার যে সাকরেতরা সব পেছন দরজা দিয়ে বেরিয়ে যায় পার্লামেন্টে, ঠিক একইভাবে মোথাবাড়িতে যখন ঝামেলাটা হয়েছিল তখন না ছিল কোনো বিজেপির কেউ, না ছিল টিএমসি। আমাদের যে জেলা পরিষদ সায়েম চৌধুরী, আমি নাম করে বলছি, উনি ওই জায়গায় ছিলেন, প্রত্যেকটা জায়গায় পরিদর্শন গেছেন, জায়গায় এটাকে থামিয়েছেন। চাইলে সব কিছু করা যায়, সেখানে শান্তিও বজায় হয়েছে। এবং পরবর্তীতে আমরা ভিডিও দেখেছি যে সেখানে শান্তি বজায় রেখে কিভাবে ঈদ উপলক্ষে সেখানে হিন্দুরাই দোকান দিয়েছিলেন, দেখেছেন নিশ্চয়ই আপনি। মানে আমি সেটাই বলছি, আমরা কিন্তু কংগ্রেসিরা রাস্তায় আছি, হয়তো আমাদেরকে মিডিয়া দেখায় না, হতেই পারে যে আমাদের যেখান থেকে এখন তো পুরোটাই অর্থের উপর, যেখান থেকে বেশি পাওয়া যায় সেখানে মিডিয়া কনসেন্ট্রেট করে, কারণ মিডিয়াও এখন প্রচার প্রসার সব কিছু। 70 বছর ধরে এই যে বলে না কংগ্রেস কিছু করেনি, সত্যি করেনি। 70 বছর ধরে কংগ্রেস নিজের প্রচারটা করেনি, যে কংগ্রেস কী থেকে কি করেছে দেশকে, সেই প্রচারটা কংগ্রেস করেনি। কংগ্রেস কি করে দাঙ্গাটাকে আটকেছিল, কংগ্রেস কি করে ওই সার্জিক্যাল স্ট্রাইক, ব্লু স্টারের মতো সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, যে প্রাণের চিন্তা না করে আমাদের মা ইন্দিরা গান্ধী যেই কারণে প্রাণ হারিয়েছেন আমরা সবাই জানি। তো সেই দিকে মানে কংগ্রেস কিন্তু অনেকটা এগিয়ে। আজকে ওই বালাকোটে দুটো কাক মেরে আমি সার্জিক্যাল স্ট্রাইক করে দিলাম। হ্যাঁ, আমরা দেখেছি, আমরা পুরো ইতিহাসটা আমরা জানি, যতই ইতিহাস ম্যানিপুলেট করা হোক না কেন। তো আমাদের বক্তব্য হলো এই দাঙ্গাটা যদি শাসক দল না চায়, আর এ তো এ টিম আর বি টিম, মা ছেলে, মানে সরি আমি কিন্তু মা ভাইপোর কথা বলছি না, আপনি একটু মাইন্ড করে, মার আরেক ছেলে অধিকারী, আমি তার কথা বলছি, এই দল থেকে সেই দল গেছে, তাই তো ব্যাপারটা তো এক জায়গায়। এখানে শিক্ষকরা ধর্নায় বসে আছে, বলছে 26-এ আসলে আমি যোগ্যদের তালিকা প্রকাশ করব, তাই তো। আর এদিকে ব্রাত্যবাবু কী বলছেন, বাই ল, আমি বাই লতে যা যা হবে তা হবে। আরে ল তো অলরেডি বলে দিয়েছে যা হওয়ার, আপনি কোন বাই লর কথা বলছেন? আর সবচাইতে সুন্দর যেই কমেন্ট পরের দিন মাননীয়া করলেন এই শিক্ষকদের জাজমেন্ট হওয়ার পরে, যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে সেটা আমাকে দিন। মানে আপনি জাস্ট ভাবুন, আমরা ড্রামা কুইন ওনাকে জানতাম, আমরা জানি উনি ড্রামা পছন্দ করেন, উনি কারণ কি উনি শিল্প আনবেন বলেছিলেন বাংলাতে, যে 2011-তে মসনদে বসলে শিল্প তেমন। আমরা দেখলাম শিল্প করতে করতে উনি শিল্পী হয়ে গেলেন। আমরা তো দেখেছি উনি গান গাইলেন, উনি কবিতা করলেন, উনি নাচলেন, উনি অমুক করলেন, কি গীতাঞ্জলিকে টেক্কা দিয়ে কথাঞ্জলির রচয়িতা হলেন, আমরা দেখেছি। তো নাটকটা উনি ঠিকঠাক করতে পারেন, কারণ পুরোটাই নাটক করেন। নাট্যকার, প্রকৃত নাট্যকার যে ব্যানার্জি, সেটা আপনাকে বুঝতে হবে।